তো আপনার সাউন্ডটা যদি আসসালামু আলাইকুম দর্শক, শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের নিয়মিত আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আলোচক, যার আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শোনেন, সিনিয়র সাংবাদিক জনাব শঙ্কর মৈত্র। শঙ্কর দা, আপনাকে দর্শকদের পক্ষ থেকে আদাব, সালাম এবং শুভেচ্ছা, নমস্কার জানাচ্ছি। এই সময়ে এসে রাজনীতি খুব জমজমাট। আওয়ামী লীগ পথে না থাকলেও আমি সবসময় বলি এটা একটা অশরীরী শক্তি, যে এই সরকারে যারা আছে বা দেশের ভেতরে যারা রাজনীতি করছে তাদের মুখে মুখেই আওয়ামী লীগের নামটা বেশি। একটা লকডাউন হয়ে গেছে, আওয়ামী লীগের কোনো মিছিল, মিটিং, পিকেটিং কিছু নাই, কিন্তু এই স্মরণকালের একটা অন্যতম ফাঁকা ঢাকা বাংলাদেশের মানুষ দেখেছে। শেখ হাসিনার মামলার রায় আগামী দুদিন পরে, আজকে 14 তারিখ চলছে, 17 তারিখে মামলার রায়। ইতিমধ্যে বিজেপি মোতায়েন করা হয়েছে 14 প্লাটুন। বিচারকদের নিরাপত্তা নিয়ে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তারা দাবি তুলেছে, এবং সারা দেশে একটা অবশ্যই নিঃসন্দেহে একটা আতঙ্কজনক পরিস্থিতি আছে। তার মধ্যে দিয়ে জুলাই সনদ সই হলো। আমি প্রথমেই দাদা জানতে চাবো, এই জুলাই সনদ সইয়ের মধ্যে দিয়ে রাজনীতির কি কোনো সমাধান হলো, নাকি নতুন ভেজাল লাগালেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? কারণ বিএনপি এবং জামাত দেখা যাচ্ছে কেউ কাকে নাহি ছাড়ি সমান সমান, এরকম একটা সিচুয়েশন। আর জুলাই সনদ ডক্টর ইউনূসের স্নেহভাজন যারা এনসিপি বা ইভেন জামাতে ইসলাম তার অনেক সহানুভূতি পায়, তারা বলেছিল এই সইটা ডক্টর ইউনূসকেই করতে হবে। তারা বিপ্লবী সরকারের মুডে প্রয়োজনে শহীদ মিনারে গিয়ে করতে হবে, কিন্তু সইটা শেষ পর্যন্ত রাষ্ট্রপতিই করেছেন। ফলে ডক্টর ইউনূস যে একটা একতরফা একক ক্ষমতার আধিপত্য হতে চেয়েছিলেন, সেটা কি আছেন কিনা? জনাব শঙ্কর মৈত্র, এই পর্যায়ে জুলাই সনদে আদ্যপান্ত রাজনৈতিক বিরোধ, আপনার বিশ্লেষণ আশা করছি। ধন্যবাদ আতিক রহমান পূর্ণিয়া। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এটা আসলে গতকালকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বেশ কয়েকটি প্রক্রিয়া বাতলে দিয়েছেন। তো এখন যে বিরোধটা ছিল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যে, যে বিএনপি বলছিল যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যে গণভোট হবে সেটা নির্বাচনের দিন, জাতীয় সংসদ নির্বাচনের দিন একই দিন হতে হবে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই দিনেই গণভোট হবে। আর এই জামায়াত ইসলামী সহ তার সমমনা দলগুলো তারা বলছে যে আগে গণভোট অনুষ্ঠিত হবে তারপর নির্বাচন, এবং গণভোট না হলে তারা কখনো নির্বাচন হতে দেবেন না। এটা ছিল জামাতের অবস্থান, এবং এই অবস্থান নিয়ে জামায়াত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল জামাতের সমমনা তারা কিন্তু গত কয়েকদিন ধরে আন্দোলন গড়ে তুলেছেন, এবং 2-3 দিন আগে তারা পল্টন ময়দানে বিশাল সমাবেশ করে তাদের নেতারা স্পষ্ট বলে দিয়েছিলেন যে আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন। ঠিক আছে, এখন তার মানে হচ্ছে বিএনপি এবং তার বিপরীতে জামায়াত ইসলামী সহ তার অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা পরস্পর বিরোধী অবস্থান নিয়েছিলেন এই জুলাই সনদ নিয়ে। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা এটার একটা সমাধান করে দিয়েছেন। সমাধানটা কি? বিএনপির অবস্থানটাই তিনি গ্রহণ করেছেন। বিএনপি যেটা বলেছিল যে যেদিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই দিনেই গণভোট অনুষ্ঠিত হবে, অর্থাৎ একই দিন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ বিএনপির দাবি তিনি মেনে নিলেন, এবং জামায়াত সহ তার সমমনা রাজনৈতিক দলগুলোর দাবি তিনি মানলেন না। তো এর প্রেক্ষাপটে আমরা দেখলাম কি যে বিএনপি প্রধান উপদেষ্টার এমন সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন, এবং বিএনপি স্থায়ী কমিটির বৈঠক করে গতকাল তারা এটার অভিনন্দনও জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে। অন্যদিকে জামায়াত ইসলামী বলেছেন এটা তাদের কাছে এটা গ্রহণযোগ্য না, তারা সরাসরি এটা প্রত্যাখ্যান করে নাই, কিন্তু আজকে দেখলাম যে জামায়াত ইসলামীর যে নায়েবে আমির সহ তাদের 8 দলীয় যে জোট, এই জোটের একটা প্রেস কনফারেন্স করেছেন। আজকে প্রেস কনফারেন্স করে তারা বর্তমান উপদেষ্টা পরিষদের 3 জন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন, যে তারা একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে বা একটা রাজনৈতিক দলের সঙ্গে তারা সম্পৃক্ত, তারা এই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন। যদিও কোন 3 জন উপদেষ্টা এটার নাম তারা প্রকাশ করেননি যে জামাতের পক্ষ থেকে, কিন্তু তারা বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তারা এই 3 উপদেষ্টার নাম দিবেন এবং তাদের অপসারণ দাবি করবেন এই 3 জন উপদেষ্টা। এই যে এখন তাহলে বোঝা গেল। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে জুলাই সনদ বাস্তবায়নের যে একটা আদেশ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা লাগবে, এটা নিয়ে একটা বিতর্ক ছিল। বিতর্কটা ছিল এমন যে কিংস পার্টি যেটা এনসিপি সহ আরো কিছু দল তারা বলছিল যে এই
জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে এবং সেটা প্রকাশ্যে শহীদ মিনারে গিয়ে জারি করতে হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই আদেশ যদি জারি করেন তাহলে তারা এটা মানবেন না। বিশেষ করে এনসিপির নেতারা তারা এটা কঠোর অবস্থানে নিয়েছিলেন যে রাষ্ট্রপতির এই আদেশ জারি করলে তারা মানবে না, কারণ এখানে সংবিধান সংশোধন বা এইসব বিষয় নিয়ে রাষ্ট্রপতির কোনো হস্তক্ষেপ তারা গ্রহণ করবেন না। তারা প্রকাশ্যে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই আদেশ জারি করার জন্য তারা আহ্বান জানিয়েছিলেন এবং তারা এটাই চেয়েছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টা এই এনসিপির কথাও কিন্তু রাখেন নাই। গতকালকেই দুপুরের আগে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করেছেন, অর্থাৎ এটা কিভাবে বাস্তবায়ন হবে এই আদেশটা জারি করেছেন। এবং পরে ক্যাবিনেট মিটিং শেষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এখন যে সাংবিধানিক প্রশ্ন বা বিধিবদ্ধ যে প্রশ্ন, যেসব প্রশ্ন উঠেছে যে হ্যাঁ এই আদেশ তো আসলে রাষ্ট্রপতিকে জারি করার কথা, প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তো কোনো আদেশ জারি করতে পারেন না। এনসিপি সহ যেসব রাজনৈতিক দল তারা দাবি জানিয়ে এসেছিল যে প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের আদেশ জারি করতে হবে, এটা আসলে একটা কি বলে যে অপরিণামদর্শী এবং ঠিক এটার কি বলা হয়, আচ্ছা অপরিণামদর্শী চিন্তা ভাবনাই তাদের, এই এনসিপি সহ এদের নেতাদের। কারণ কোনো আদেশ রাষ্ট্রপতিকে জারি করতে হবে, ইন্টারিম সরকারের কোনো আদেশ রাষ্ট্রপতিকে জারি করতে হবে। যদি মন্ত্রণালয় রিলেটেড কোনো আদেশ প্রজ্ঞাপন পরিপত্র জারি করে সেটা হলো কোনো মন্ত্রণালয়ের বিষয়, কিন্তু এটা যেহেতু জাতীয় বিষয় এখানে এই ক্ষেত্রে আদেশ রাষ্ট্রপতিকেই জারি করতে হবে, প্রধান উপদেষ্টা জারি করার কোনো এখতিয়ার নাই। অথচ এনসিপি সহ এরা দাবি জানিয়ে আসলে তারা গো ধরেছিল যে না রাষ্ট্রপতিকেই প্রধান উপদেষ্টাকে এই আদেশ জারি করতে হবে, না হয় তারা গ্রহণ করবেন না। প্রধান উপদেষ্টা কিন্তু তাদের এই দাবিও মানেন নাই। তার মানে প্রধান উপদেষ্টা এই ক্ষেত্রে আমি বলবো এটা ভালো ভূমিকায় নিয়েছেন এবং এটি সঠিক ভূমিকা যে তিনি কেন আদেশ জারি করবেন না, আদেশ জারি হয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে। আর আরেকটা বিষয় হচ্ছে তিনি যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলবো যে রাজনীতির টেকনিকে জামায়াত ইসলামী হেরে গেছে এবং এনসিপির কথা প্রধান উপদেষ্টা রাখেনি, তাদের এক ধরনের নৈতিক পরাজয়ই বলা যায় এটা। এখন যদিও জামাত এটা প্রত্যাখ্যান করেনি, তারা বিভিন্ন ভাবে অভিযোগ করেছেন যে প্রধান উপদেষ্টা তাদের একটি দলের পক্ষ এই একটি দলকে সুবিধা দেওয়ার জন্য এটা করেছেন, বা তিনজন উপদেষ্টার বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে, যদি উপদেষ্টাদের নাম বলেননি, জামায়াতের পক্ষ থেকে এটা নাম বলা হয়নি, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এই নাম বলবে এবং এই তাদেরকে অপসারণের দাবি জানিয়ে আসবে। তো সার্বিক অবস্থায় দেখা যাচ্ছে যে প্রধান দুইটি বিষয় গণভোট এবং নির্বাচন এবং বাস্তবায়নের যে আদেশ, এই ক্ষেত্রে জামায়াত ইসলামী এবং এনসিপির কোনো মতামত বা যেসব তাদের যে ছিল দাবি ছিল, এই দাবি প্রধান উপদেষ্টা গ্রহণ করেনি। এর পরের যে বিষয়টা যে 4টি প্রশ্ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে এবং হা অথবা না ভোট জনগণকে দিতে হবে, এটা আসলে একটা জটিল প্রক্রিয়া। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে দেখেছেন হয়তো যে মানুষ এটা নিয়ে নানাবিধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। যেমন এইসব যেসব প্রশ্ন, যে 4টি প্রশ্ন, প্রথম কথা হচ্ছে জুলাই সনদে 84টা সুপারিশ ছিল, 84টা সুপারিশের মধ্যে 48টি সুপারিশ হয়তো সংবিধান সংক্রান্ত আর বাকিগুলা নির্বাহী আদেশে বাস্তবায়ন সংক্রান্ত। এখন আমি একজন নাগরিক হিসাবে আমি তো চাইবো যে 84টা সুপারিশ, এই সুপারিশ গুলা কি এটি না দেখে আমি কিভাবে হা অথবা না ভোট দিব। এই সুপারিশ 84টা সুপারিশ না রেখে তারা 4টা ভাগে ভাগ করেছেন। যে আমি যদি একটু পরে শোনাই, যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠন করা হবে। এখন একজন ভোটার উনি তো এইটা দেখেন নাই যে এখানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কি কি ক্রাইটেরিয়া দেয়া আছে, নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে, কি 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 প্রক্রিয়া গঠন করা হবে, এটা তো কিন্তু একজন ভোটার দেখেন নাই। না দেখে উনি এটা হা অথবা না কিভাবে বলবেন? কাজেই এটা একটা অবান্তর প্রশ্ন এবং এই বিষয়টা একটা ঠিক কোনোভাবেই যুক্তিযুক্ত না। তারপরে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ গঠিত হবে। এই যে সব জটিল বিষয়, একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ ভোটার উনি এটা কিভাবে বুঝবেন? এই দেশের কতজন মানুষ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বুঝেন? আমি তো অনেক শিক্ষিত মানুষকে আমি জিজ্ঞেস করেছি
মানে ইভেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্তরে পড়ে আসা লোককে আমি জিজ্ঞেস করেছি, তারাও বিষয়গুলো জানেন না, এবং তারা বলতেছেন আসলে এগুলো না পড়ে না জেনে আমি কিভাবে হা অথবা না না দেব। তারপরে এই যে সংসদে নারীর প্রতিনিধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, এইগুলা যদি একজন ভোটার ব্যালট পেপারে না পড়েন না দেখেন, তাহলে তিনি হা অথবা না কিভাবে দিবেন? কাজে এই যে শুধুমাত্র 4টা প্রশ্ন দিয়ে একটা উত্তর দিয়ে দেওয়া, এটা তো আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। একজন মানুষকে তো আগে বুঝতে হবে, অথবা সরকারকেও ভোটের আগে, গণভোটের আগে দাঁড়ে দাঁড়ে গিয়ে এই 84টা সুপারিশ, জুলাই সনদ সম্পর্কে বুঝাতে হবে। মানুষ যদি বুঝে তারপরে সে সিদ্ধান্ত নেবে সে হা দিবে না না দিবে। এর আগে শুধু ব্যালট বাক্সে 4টা প্রশ্ন দিয়ে দিলাম আর এখানে হা অথবা না ভোট দিন এটা দিয়ে দিলাম, এটা আসলে জোর জবরদস্তি হয়ে যাবে। পূর্ণিয়া, পূর্ণিয়া আছেন? জি দাদা, হ্যাঁ, আমার দুই ছোট জিনিস ক্লিয়ার হওয়ার জন্য, একটা হলো আপনি তো জটিলতাটা বললেন, আমি বুঝতে চাই যে জুলাই সনদে এই যে 4টা প্রশ্ন, এই প্রশ্নগুলো উনি আমি যেটা জনগণ বুঝবে না, আপনিও বলছেন আমরাও জানি যে সাধারণ মানুষের বোঝা কষ্ট, আমি নিজেই বুঝি না। আমার একটু যদি বুঝাই দিতেন যে আপনাকে এই মতামত জাতির জন্য দিতে হবে, এবং এই মতামত দিলে পরে আমি যে মতামতটা দিব, হ্যাঁ না আমি বুঝলাম যে আমি বুঝবো, হ্যাঁ নাটা আমাকে বুঝাই দেন, তখন আমি তো সিদ্ধান্ত নিব। এবং এটা হ্যাঁ হইলে আমার জাতির কি উদ্ধার হবে, না হইলে কি উদ্ধার হবে, এই দুইটা জিনিস। আরেকটা হলো রাষ্ট্রপতি যে অধ্যাদেশে সই করলেন, তাহলে কি এটা আগামী সংসদে পাশ হওয়ার পর এটা বাস্তবায়ন হবে, নাকি রাষ্ট্রপতি সই করার সঙ্গে সঙ্গে এটা বাস্তবায়ন হচ্ছে? আর যদি ভবিষ্যতে কোনো প্রশ্ন ওঠে, রাষ্ট্রপতি যদি এটাকে আবার চান, উনি কি এটা বাতিল করে দিতে পারবেন? না এখানে আচ্ছা আমি একটা একটা করে বলি। হা অথবা না, আপনি বলতেছেন যে হা অথবা না এ জাতির কি আসবে যাবে, এটা তো আসলে 2024-এর 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর যে সরকার, ইন্টারিম সরকার গঠন করা হলো, তারা গঠন করেই তারা এই এই আন্দোলনের মানে লাভ লোকসান বা সার্বিক অবস্থা নিয়ে তারা একটা এই রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিলেন। এই আন্দোলনের প্রেক্ষাপট, গত আওয়ামী লীগের শাসন আমলে কি হলো না হলো, এইসব বিষয় নিয়ে তারা বেশ কয়েকটি সংস্কার কমিশন করলেন, এবং এই সংস্কার কমিশনগুলোর সুপারিশের আলোকে পরে তারা একটা জাতীয় ঐক্যমত কমিশন করলেন। এই ঐক্যমত কমিশনের দায়িত্ব হলো তারা একটা জুলাই চার্টার বা জুলাই সনদ তৈরি করবেন, যে এই ইউনুস কি এখন কাগজে বাঘ একদম জিরো? যে এই রাষ্ট্র পরিচালনা করতে গেলে ভবিষ্যতে কি কি লাগবে এবং কি কি প্রক্রিয়ায় এই রাষ্ট্র পরিচালিত হবে। এবং তারা এই জাতীয় ঐক্যমত কমিশন জুলাই মানে 30টা রাজনৈতিক দলের সঙ্গে তারা আলোচনা করলেন, দফায় দফায় আলোচনা করলেন। এর মধ্যে কোনো কোনো রাজনৈতিক দলের আসলে নিবন্ধনও নেই। যাই হোক, প্রধান দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত ইসলামী, তারা তো ছিলেনই, সাথে আরো অন্যান্য রাজনৈতিক দলও ছিল। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে তারা একটা সুপারিশ তৈরি করলেন, 84টা সুপারিশ। এই সুপারিশটি 17 অক্টোবর জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করলেন। এটি হচ্ছে জুলাই সনদ। এই ব্যাপারে মানুষ জানেন ইতিমধ্যে। কিন্তু এই যে 84টা সুপারিশ, 1 2 3 এইভাবে 84টা সুপারিশ, এই 84টা সুপারিশের মধ্যে অনেক কিছু আছে। রাষ্ট্র কোন পদ্ধতিতে চলবে, বিচার বিভাগ কি হবে, রাজনৈতিক দলের অবস্থান কি হবে, আইনজীবীদের অবস্থান কি হবে, সবকিছু এই 84টা সুপারিশের মধ্যে আছে। তো যারা একজন মানুষ 84টা সুপারিশ কয়জন পড়েছেন, পরে বুঝে তারপরে ইনি এটার পক্ষে থাকবেন কি থাকবেন না এই মতামত দিবেন। কিন্তু এই দেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে 10-11 কোটি যদি ভোটার হয়, তাহলে এই প্রত্যেকটা ভোটারের তো জানতে হবে এই 84টা সুপারিশ কি। আমার দেশের অনেক ভোটার, অনেক মানুষ তো তারা লেখাপড়াই জানেন না, তারা কি পড়াশোনা করবেন, কিন্তু ভোটাধিকার তো উনি আছে, ওনারা তো যে ভোট, আপনি বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করে এসছেন, এত বড় সাংবাদিক, আপনার ভোট এবং একজন লেখাপড়া জানা না জানা লোক, ওনার ভোটের মূল্য তো সমানই। উনি এইটা কিভাবে বুঝবেন, উনি এই 84টা যে সুপারিশ সেখানে উনি কিভাবে জানবেন? কিন্তু ইন্টারিম সরকার তারা এই সুপারিশ দেখার জন্য তারা বলছেন না, এটার পক্ষে না বিপক্ষে আপনি বলেন, হ্যাঁ অথবা না বলেন, এবং এই জন্য গণভোট করতে হবে।
ঠিক আছে? তো অতীতে আমাদের এখানে যেসব গণভোট হচ্ছে, এখানে সিম্পল বিষয় ছিল যে জেনারেল এরশাদ অথবা জিয়াউর রহমানের আমলে উনাদের গণভোটটা ছিল যে উনারা যেন রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন, রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, দেশের মানুষ এটার পক্ষে না বিপক্ষে, সেটা ছিল গণভোটের মূল বিষয়, হ্যাঁ অথবা না। আর এবারের গণভোটের যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উনারা রাষ্ট্র পরিচালনার জন্য 84টা সুপারিশ করেছেন, এই সুপারিশের পক্ষে আপনি আছেন কিনা। এবং 84টা সুপারিশ কি, এই বক্সে কি আছে, এটা আমি না দেখলে কেমনে বুঝবো? এটাতে সাপ না ব্যাঙ, আমাদেরকে দেখাতে হবে। কাজেই এইটা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তো সৃষ্টি করবেই, এবং মানুষ এটা কিভাবে বুঝবে এটা নিয়ে কোনো ধারণাই সরকার দেয় নাই। আরেকটা বিষয় হচ্ছে জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টা, আদেশ, জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশের বিষয়টা, এটা রাষ্ট্রপতি জারি করেছেন। রাষ্ট্রপতির যে কোনো আদেশ নির্দেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি জারি করবেন, অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করবেন, যেহেতু এখন সংসদ নেই এবং এটাই নিয়ম। রাষ্ট্রপতি যদি কোনো অধ্যাদেশ জারি করেন তাহলে পরবর্তী জাতীয় সংসদে প্রথম অধিবেশনে এটা বিল আকারে আনতে হবে এবং এটা সংসদ কর্তৃক পাশ করতে হবে। যদি সংসদে এটা পাশ না হয় তাহলে কিন্তু এই অধ্যাদেশ বাতিল হয়ে যাবে, এটার আর গ্রহণযোগ্যতা থাকবে না। ঠিক আছে? কাজেই রাষ্ট্রপতি এই পর্যন্ত যেসব অধ্যাদেশ জারি করেছেন প্রত্যেকটাই আগে সংসদে পাশ করতে হবে, তারপর এটা কার্যকর হতে হবে। তার মানে আগে সংসদে অনুমোদন হতে হবে, তারপর এটা কার্যকর হবে। এখন পরবর্তী যে সরকার আসবে, যে সংসদ গঠিত হবে, এই সংসদ যদি কোনো অধ্যাদেশ আদেশ সংসদে পাশ না করে, গ্রহণ না করে, তাহলে এটা কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যাবে। কাজে এটা ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলো যদি অঙ্গীকার করেছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য, তারা স্বাক্ষর করেছেন, কিন্তু বাস্তবায়নের যে প্রক্রিয়া, বাস্তবায়নের যে আদেশ জারি করেছে, এই আদেশ যদি সংসদে গৃহীত না হয় তাহলে তো এটা জিরো হয়ে যাবে, এটা তো আর কার্যকারিতা থাকবে না। কারণ সংসদ, রাষ্ট্রপতির সব আদেশ অধ্যাদেশ অবশ্যই সংসদে অনুমোদন হতে হবে। তো এখানে গণভোটে তো ফলাফল হ্যাঁ না যে কোনো একটা হতে পারে, যদি না হয় তাহলে জুলাই সনদ রাষ্ট্র গ্রহণ, দেশের মানুষ গ্রহণ করলো না, এটা বাতিল। যদি না ভোট বেশি হয় তাহলে এই জুলাই সনদ অকার্যকর, এটা বাতিল হয়ে গেল। এবার আসেন দাদা, বিএনপি তৃণমূলের টোন আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়া অন্তত আমরা দেখি, বিএনপি তৃণমূলের আমি এমনও দেখেছি যে ঢাকায় ওয়ার্ড পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন এখনই। এবং যদি বিএনপি অবস্থায় যায়, জামাত বেসিক্যালি তারা তো এই জুলাই সনদ বাস্তবায়ন চায়, ভোটটা যদি তারা গণভোট জাতীয় নির্বাচনের দিনও মেনে নেয়, এখন যে সিচুয়েশন, জামাত তো এখন এই ব্যাপারটা তারা একরকম নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার ভাষণ। বিএনপি ধন্যবাদ জানিয়েছে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে, সনদ বিষয়ে কিন্তু তারা এখনো সাবধানী প্রতিক্রিয়া দিচ্ছে। এবং গণভোট, বিএনপি একই দিন গণভোট হবে যে দাবি বিএনপির ছিল, এটা যেহেতু প্রধান উপদেষ্টা মানিয়েছেন, এই কারণে তারা অভিনন্দন জানিয়েছে। হ্যাঁ, কিন্তু জটিলতা কি সমাধান হয়েছে? জামাত বিএনপির যে রিঅ্যাকশন গুলো আমরা দেখছি, না, এটা তো জটিলতা তো আরো বাড়বে, কারণ অবস্থা তো পরস্পর বিপরীতমুখী। এবং আপনি যেটা বললেন যে না ভোটের ক্যাম্পেইন কিন্তু চলছে বিএনপির অবস্থান থেকেও তারা, কারণ অনেকগুলা বিষয় অত্যন্ত জটিল। যে সাংবিধানিক পরিষদ হবে, সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর জুলাই সনদে যা আছে, সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর সদস্যরা যারা নির্বাচিত হবেন তারা প্রথম সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন, তারপরে 6 মাসের মধ্যে সনদ বাস্তবায়ন করতে হবে, 6 মাসের মধ্যে বাস্তবায়ন না করলে এটা অটোমেটিক বাস্তবায়িত হয়ে যাবে, তারপরে তারা সংসদ সদস্য হিসেবে আবার শপথ নেবেন, এমন নানা জটিল প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ায় আমাদের দেশের মানুষও যেতে চাইবে না, আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলোও যেতে চাইবে না। এই জুলাই সনদ অনেক কিছুই বাস্তবায়ন যোগ্য না, এটা রাজনৈতিক দলগুলো সমঝোতা করে। যেমন ধরেন একটা বিষয় বলেন তো, এখানে আমি জাস্ট জুডিশিয়ারির কথাটাই বলি। জুডিশিয়ারির বিষয়টা এখানে বলা হচ্ছে যে সিনিয়রিটি অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ হবেন, আপিল বিভাগের সিনিয়রিটি অনুযায়ী। ধরেন এখন যিনি প্রধান বিচারপতি আছেন, ওনার মেয়াদ শেষে পরবর্তী যে প্রধান বিচারপতি হবেন উনি সেকেন্ড সিনিয়র যে জাজ, উনি প্রধান বিচারপতি হবেন। এটা হলো প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে। কিন্তু আরেকটা বিষয় তো আমরা দেখছি, হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে যে বিচারপতি যাবেন, এখানে সিনিয়রিটি অনুযায়ী যাবেন না কি যাবেন এটা তো বলা হয় নাই। তো এটাও তো গুরুত্বপূর্ণ। তার মানে আপনি আপনার সুবিধার অংশটুকু বললেন প্রধান বিচারপতি সিনিয়রিটি অনুযায়ী যাবেন, কিন্তু আপিল বিভাগে হাইকোর্ট থেকে যে সিনিয়রিটি অনুযায়ী যাবেন এই কথা কিন্তু আপনি বলেন নাই।
এমন নানা অস্পষ্টতা আছে। তারপরে আইনজীবীরা তো এটার বিপক্ষে, যে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ নিয়ে যাওয়া। তারপরে প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না, তা আইনজীবীরা কোনো সংগঠন করতে পারবে না। এই বিষয়গুলো জুলাই সনদ অনেকগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। তো এটা বাস্তবায়ন করা কঠিন। আর যে সাংবিধানিক পরিষদ হবে, তারপরে আবার তারা এমপি হিসাবে শপথ নিবেন, 2 বার শপথ নিবেন, একবারে পুরো প্রক্রিয়াটা আসলে জটিল করে ফেলা হয়েছে। এত জটিলতার দরকারই ছিল না। এটা আমরাও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, আপনারা এটা জানেন। এই যে জুলাই সনদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হলো, এখানে কিন্তু একজন ছিলেন শুধু বিচার বিভাগের সাবেক বিচার বিভাগের সদস্য, জাস্টিস এমদাদুল হক সম্ভবত উনি। আর বাকি যেসব সদস্য ছিলেন, ইনক্লুডিং প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা এটার সভাপতি, তারপরে ডক্টর আলী রিয়াজ এটার সহসভাপতি, বাকি কোন সদস্যরই কারো কিন্তু সংবিধান এবং আইন বিষয়ে কোনো ডিগ্রিও নেই, তারা এই বিষয়ে কোনো পড়াশোনাও নেই। অথচ তারা সংবিধান, রাষ্ট্রের সংবিধান পরিবর্তনের জন্য তারা কমিটি করে তারা সুপারিশ করেছেন। আমাদের সংবিধান যখন গঠন করা হলো 72 সংবিধানে, তখন এই সংবিধান কারা ছিলেন? ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলামের মতো আইনজীবীরা ছিলেন। কাজেই এখানে পুরো বিষয়টা, সংবিধান সংশোধনের বিষয়টা নিয়ে একটা চরম জটিলতার সৃষ্টি করা হয়েছে। এই বাংলাদেশে অনেক সংবিধান বিশেষজ্ঞ, অনেক সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে রয়েছেন, তাদের কাউকে রাখা হয় নাই। তাদের রাখা হয় না, রাখা না হয় তারা কি, তারা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী যারা এনজিও করেন তাদেরকে নিয়ে এসে এই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করছেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে তারা সুপারিশ করেছেন। এটা নিয়ে কিন্তু আইনজীবীরা ব্যাপক সমালোচনা করতেছেন, সংবিধান বিশেষজ্ঞরা সমালোচনা করতেছেন, যে সংবিধান সংশোধনের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়টা, যারা সংবিধান নিয়ে কোনো পড়াশোনাই নেই, যারা সংবিধান নিয়ে কখনো আইন বিষয়ে যারা পড়াশোনা করেন নাই, তাদের মধ্যে কেউ আমলা, সাবেক আমলা, কেউ এনজিওর প্রধান, তাদের নিয়ে কমিটি করে তারা সংবিধান সংশোধনের জন্য সুপারিশ করেছেন, জুলাই সনদ গঠন করেছেন। এটা আসলে খুবই একটা বিপজ্জনক দিক। পূর্ণিয়া দাদা, আমি এই জুলাই সনদ এবং ঐক্যমত্য কমিশন, এটা তো একেবারে পরিষ্কার। বিএনপি এর আগে যখন ঐক্যমত্য কমিশন আপনার সুপারিশটা দিল, তখনই বলছে যে ঐক্যমত্য কমিশন অনৈক্যের সৃষ্টি করলো, এবং এখন তো বাস্তব প্রমাণিত যে ঐক্যমত্য কমিশন বাংলাদেশে এমন এক অনৈক্যের নজির রেখে গেল। এবং এটা কেন করলো, একসময় নিশ্চয়ই রাজনৈতিক বিশ্লেষক, ইতিহাসবিদ তারা ঘেটে এগুলো বের করবে। আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই দাদা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিষিদ্ধ বাংলাদেশ, ওয়ান কাইন্ড অফ নিষিদ্ধ। আমরা কাগজে কলমে যা বলি, এই নিষিদ্ধ সংগঠনটা যেন গত 1 সপ্তাহে, এবং যা পূর্বাভাস আমরা পাচ্ছি আরো কয়েকটা দিন, 2-3 দিন কি করবে এবং এর পরেও কি করবে। প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এটা সন্ত্রাসী সংগঠন। আচ্ছা, কিন্তু তাদের মুখেই সারাক্ষণ আওয়ামী লীগের নাম থাকে। আজকে বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকা সহ আশেপাশে 14 প্লাটুন। তারপর বিচারকদের নিরাপত্তার প্রসঙ্গ উঠেছে। এর আগে এয়ারপোর্টে নিরাপত্তা জোরদার করেছে, ধর্মীয় উপাসনালয় করেছে। এরপরেও দেখেছেন 13 তারিখে মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি। যদিও আমাদের শফিক সাহেব তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্য মানুষ ঘর থেকে বের হয়নি, যদিও কর্মদিবস ছিল সেটা। কোন দিকে গড়াচ্ছে রাজনীতি, আপনার কি মনে হয়? কি দেখতে পাচ্ছেন, কি আজ করছেন? না, এটা তো একটা বিষয় দেখলাম আর কি, যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ কার্যক্রম চালাতে পারবে না এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। আজকে দেখলাম ব্রিটিশ একজন মন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং প্রধান উপদেষ্টাও একই কথা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আর গতকালকে আওয়ামী লীগ অনলাইনের মাধ্যমে তারা সারা দেশে লকডাউন ঘোষণা করেছিল এবং গতকালকের পরিস্থিতি তো, বিশেষ করে ঢাকা, রাজধানী ঢাকার অবস্থা তো আমরা দেখলাম, যে আওয়ামী লীগের এই লকডাউনের ফলে আসলেই একটা অনেকদিন পরে ঢাকা শহরে মনে হলো যেন একটা লকডাউন পালিত হচ্ছে। ওই যে আমরা করোনা ভাইরাসের সময় যে সময় লকডাউন ঘোষণা করা হতো, এই ধরনের, যে যানবাহন চলে নাই, এই দোকানপাট খুলে নাই, এইসব নানা বিষয়। রাজনীতিটা আসলে আওয়ামী লীগের বিষয়টা নিয়ে মানে অনেক কিছুই এখনো বলার মতো না। আওয়ামী লীগ যেহেতু একটা রাজনৈতিক দল এবং তারা ক্ষমতাচ্যুত, কোন অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতাচ্যুত হয়েছে এবং দলের প্রধান দেশ ছেড়ে চলে গেছেন এবং দলের অনেক নেতাকর্মী দেশের বাইরে। আওয়ামী লীগের কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রমও নেই। তারপরেও আওয়ামী লীগ নিয়ে একটা ভীতি হোক আর ভয় হোক একটা কাজ করছে ইন্টারিম সরকারের মধ্যে, যার ফলে গতকালকে যখন লকডাউন ঘোষণা করা হলো এবং এই
ভয় এবং ভীতি থেকেই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পুলিশের পাশাপাশি বিজিবি পর্যন্ত মোতায়েন করা হয়েছে, আর সেনাবাহিনী তো মাঠে আছেই। আর রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ বিরোধী যেসব রাজনৈতিক দল, তারাও মাঠে ছিলেন, জামাত, বিএনপি এবং সেই যে ছাত্র সংগঠনগুলো, তারাও মাঠে ছিল। তা আওয়ামী লীগ নিয়ে একটা বড় ধরনের ভয় ভীতি তো এদের মধ্যে কাজ করছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে কি হবে, এবং অনেক চাপ আছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন। এখন এটা আওয়ামী লীগ ছাড়া, এবং আওয়ামী লীগ সহ অন্যান্য যে আওয়ামী লীগের যেতে আরো রাজনৈতিক দলগুলো ছিল 14 দল, এদের ছাড়া নির্বাচন হলে সেটা নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা। অতীতে যে নির্বাচন আওয়ামী লীগ আমলে যেসব নির্বাচন হয়েছে, সেখানে তো বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নেয় নাই, যার ফলে এইসব নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। এগুলো আসলে রাজনীতির জটিল অঙ্ক, প্রতিদিন শুধু বাড়বেই বাড়বে। আওয়ামী লীগ নিয়ে সরকারের ভূমিকা শেষ পর্যন্ত কি হবে, এটা আসলে সময়ই বলে দিবে। তবে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এখন আওয়ামী লীগ কোন কার্যক্রম চালালে সেটা অবৈধ হবে, এটাই তো স্বাভাবিক। এবং এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীতে দেখলাম শক্ত ভূমিকা রাখছে পূর্ণিয়া। শক্ত ভূমিকা রাখলেও আমরা যে সিচুয়েশন দেখছি তাতে তো আলামত একটু ভিন্ন রকম মনে হয়। আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেখবো কয়েকজন দর্শকের কমেন্ট আছে, সেই কমেন্ট গুলো একটু জানিয়ে নিতে চাই। আমাদের সবশেষ কমেন্টটা এইমাত্রই আসলো শাহ ও একটা আইডি থেকে, আওয়ামী লীগ নিয়ে। আচ্ছা, আমাকে একজন বলেছে মোহাম্মদ জামাল, মিঠু মিঠু দালালি আতিক। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। তারপর আওয়ামী লীগ নিয়ে আপনারা ভয়ে আছেন, স্পষ্ট বলেন, জেরে কথা বলেন। আচ্ছা, জনগণের সমর্থন ছাড়া কেউ এত সফল লকডাউন সম্ভব না। আতিক ভাই, নির্বাচন হবে না। পূর্ণিয়া ভাই, গতকাল লকডাউন নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। সুশীলা যাই বলুন, শেখ হাসিনা এখন জনপ্রিয়। নিরাপত্তা উপদেষ্টা ভারত যাচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আলাপ হচ্ছে গত দুদিন ধরেই, যে এই ভারতে তো এই সরকার কোনো উপদেষ্টাও সফর করেনি 15 মাসে, আর প্রধান উপদেষ্টা তো করেনি। নিরাপত্তা উপদেষ্টাই প্রথমবার তিনি ভারত। হ্যাঁ, নিরাপত্তা উপদেষ্টা ভারত যাচ্ছেন, ভারতের নিরাপত্তা প্রতিরক্ষা সম্মেলন। এটা আসলে এই অঞ্চলে এখন একটা, আপনি ইতিমধ্যে হয়তো দেখেছেন গণমাধ্যমে, যে আপনার পাকিস্তানে কিন্তু সংবিধান সংশোধন করে তাদের সেনা প্রধানকে প্রতিরক্ষা প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি জেনারেল অসীম মুনির। তার বিরুদ্ধে তিনি আজীবন এই পদে থাকবেন, এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না, এমন ভাবে সংবিধান সংশোধন করেছে পাকিস্তান। মানে এটা হচ্ছে কি বলা হয়, যে সম্রাট, মানে কোন অভিযোগই আনা যাবে না পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে, সেনা প্রধানের বিরুদ্ধে। উনি এখন প্রতিরক্ষা প্রধান। তারপরে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে, সেখানে আরেকটা ফেডারেল কোর্ট স্থাপন করা হবে, এবং এই ফেডারেল কোর্টের বিচারক নিয়োগ দেওয়া হবে, এবং এই ফেডারেল কোর্ট সাংবিধানিক মামলা পরিচালনা করবে। অথচ পাকিস্তানের সুপ্রিম কোর্ট কিন্তু অনেক শক্তিশালী সুপ্রিম কোর্ট ছিল, এবং বিচারকরা অত্যন্ত সাহসী বিচারক ছিলেন পাকিস্তানের। তো পাকিস্তানের তো এই অবস্থা আর কি, তার সেনা প্রধান, এবং এটা আবার তাদের প্রধানমন্ত্রী এটা আবার অভিনন্দিত করছেন, যে এই বীরদের তারা সম্মান জানাতে পেরেছেন। সংবিধান সংশোধন করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে পাকিস্তানে, আর অন্যদিকে ইমরান খানের মতো গণতান্ত্রিক নেতা কারাগারে কারাভোগ করতেছেন। ঠিক একই অবস্থা আমাদের দেশের প্রতিরক্ষা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান, উনি প্রতিরক্ষা উপদেষ্টা হয়েছেন। উনি ভারতে যাচ্ছেন কি একটা সম্মেলনে। তো যাক, ভারতের সাথে সম্পর্ক ভালো হোক, আমরা এটা প্রত্যাশা করি, কারণ প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হলে তো সমস্যা। এটা হচ্ছে পাকিস্তান বলেই সম্ভব, এবং এই পাকিস্তান থেকে এখন এই গত 15 মাস ধরে দেখি আমাদের একরকম ইসলাম শেখানোর উপক্রম, গণতন্ত্র শেখানোর উপক্রম, ধুমাধুম পাকিস্তানের যে পরিমাণ ভিভিআইপিরা এই দেশ সফর করছে, এবং সেই সাথে তাদের আবার লস্করি তৈয়বা সহ ইসলামী টেররিস্ট গ্রুপের বিভিন্ন সদস্যরা বাংলাদেশে আনাগোনা করছেন। এটা আসলে বাংলাদেশ আমাদের পরিচিত বাংলাদেশ না আর কি, যে পাকিস্তানে ইসলামের চর্চা সবচেয়ে কম দিকে। আমাকে কে যেন বলছিল এর মধ্যে, যে সবশেষ 2016 সালের জরিপে বিশ্বের সবচেয়ে বেশি পর্নোগ্রাফি দেখে পাকিস্তানে, ওয়ার্ল্ডের মানে সবচেয়ে বেশি সংখ্যক। এটা তো আসলে আমার কাছেও বিস্মিত লাগে পূর্ণিয়া, যে এই যে পাকিস্তান সব সূচকে এখন আমাদের পেছনে, সব সূচকে পাকিস্তানের $1 পাকিস্তানের 300 কত রুপি, আর আমাদের এখনো 120 টাকা। সব সূচকে, অর্থনৈতিক, সামাজিক, সব সূচকে পাকিস্তান আমাদের পেছনে। আর সর্বশেষ এই যে তারা যে সংবিধান সংশোধন করে
সেনাবাহিনীর প্রধানকে, উনি আবার ফিল্ড মার্শাল, উনাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হলো। শুধু ক্ষমতাই না, ওনার বিরুদ্ধে আজীবন উনি এই পদে থাকবেন এবং আজীবন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না। এই মডেল আমরা ফলো করবো কেন? আমাদের দেশের কিছু লোক পাকিস্তান, আমরা সবার সাথে সম্পর্ক রাখতে চাই, কিন্তু পাকিস্তান আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় তো কোনো দেশ হতে পারে না। আমরা 71 তো আছেই, 71-এ তারা আমাদের যে গণহত্যা চালাইলো এবং 71-এ তাদের কাছ থেকে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীনতা এনেছি। হ্যাঁ, কিন্তু দেখেন কবে অসীম মনিরের জি এই অবস্থায় এই দেশের কিছু লোক এখনো পাকিস্তানকে তারা অনুসরণ করতে চায়। এটা আমার মাথায় আসলে ধরে না, যেটা কিভাবে সম্ভব। একটা সুস্থ প্রকৃতির মানুষ পাকিস্তানের এই মডেল কিভাবে গ্রহণ করবে? আমরা কি গ্রহণ করবো যে আমাদের দেশের সেনাপ্রধান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সংবিধান সংশোধন করে এটা পাওয়া যায় কাউকে যদি দেয়? বাঙালি তো এটা গ্রহণ করবে না, এবং আমাদের এই ধরনের কোনো নজিরও নেই। আমাদের দেশেও সামরিক শাসন হয়েছে, সামরিক শাসকরা তারা সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং সময়ের প্রয়োজনই করেছেন, কিন্তু এককভাবে সংবিধান সংশোধন করে আজীবন প্রেসিডেন্ট থাকবেন এইটা তো আমরা ভাবতেও পারি না, এবং বাঙালি এটা কখনো ভাবেও না, এটা মানারও কথা না। পাকিস্তান এটা হয়, পাকিস্তানে এমন ঘটনা প্রায়ই ঘটে, এবং পাকিস্তান এটা মানুষ কি করবে? মানুষ অস্ত্রের কাছে জিম্মি। এই অবস্থায় পাকিস্তানের আমরা কিভাবে অনুসরণ করবো? পাকিস্তান যে দ্বিধাবিভক্ত জাতি, ধর্মের শাখা প্রশাখা গোত্র, তারপরে বর্ণ, তাদের জাতিগত বিদ্বেষ, এবং এটা তাদের দেখেন না কবে আবার তাদের অসীম মনিরে বাংলাদেশে রিসিপশন দেয়, মানে এই টাইপের একজন স্বৈরাচারী যুদ্ধবাজ টাইপের লোক, এক গোয়ার টাইপের তাদের প্রধানমন্ত্রী, তো একরকম নতজানু প্রধানমন্ত্রী এক জায়গায় নিজের দেশে বেচা দিয়ে তারা ক্ষমতা আসছে ইমরান খানকে সরাই দিয়ে, এবং অনেকটা মেটিকুলাসলি তো সরানো ইমরান খানকে। তো সেই জায়গা থেকে আমরা জানি না বাংলাদেশে কাকে ফলো করা উচিত। অনেকে বলে যে এইসব কথার অর্থ মানে ইন্ডিয়াকে ফলো করা, নট দ্যাট। না 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 না, তা কেন হবে? আমার বাংলাদেশ আমার মতো আমরা চলবো। আমরা ইন্ডিয়ারও ধার ধারবো না, পাকিস্তানেরও ধার ধারবো না, কারো ধার ধারবো না। কিন্তু আমরা সবার সঙ্গে সহযোগিতা রাখতে চাই, সবাই আমাদের সহযোগিতা করুক, সবার সঙ্গে পরস্পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, এটাই তো আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত। আমার স্বাধীন বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ। আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা আমরা বাংলাদেশী নাগরিক। আমাদের অস্তিত্ব, আমাদের মর্যাদা আমরা রক্ষা করব। আমরা পাকিস্তানকে ফলো করবো কেন? ইন্ডিয়াকে ফলো করবো কেন? বা আমেরিকাকে ফলো করবো কেন? কিন্তু এখানে আসলে এটা কি বলা অত্যন্ত দুঃখজনক। আমাদের তো গোলামীর মানসিকতা আছে, তো কিছু লোক আসলে আমরা এই গোলাম হয়ে থাকতে চাই না। হয় বোঝেন যে এই যে চট্টগ্রাম বন্দর সহ সব কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে কেন? আমার দেশে 50 বছর আমার দেশ কি এই সামর্থ্য অর্জন করে না এগুলা নিজেরা পরিচালনা করার জন্য? আমার দেশের কি জনবল, আমার দেশের এই প্রকৌশল শক্তি কি নেই? কিন্তু না, আমাদেরকে বিদেশিদের দিয়ে দিতে হবে এবং বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো হচ্ছে মেটিকুলাস প্ল্যান। বিদেশি শক্তি আমাদেরকে শোষণ করবে, আমরা শোষিত হবো, আমরা গোলামি করব, এই মানসিকতাকে আমরা ছাড়তে পারি নাই। এবং এই যে চট্টগ্রাম বন্দর এবং এই কয়েকটি টার্মিনাল এবং সবগুলা টার্মিনালি কন্টেইনার টার্মিনালি দিয়ে দেওয়া হচ্ছে, এটা অবশ্যই প্রতিবাদ জানানো উচিত। তারপরে পরিচালনার জন্য ঠিক আছে, পরিচালনার জন্য দেন, এটা স্বচ্ছ প্রক্রিয়ায় দেন, আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেন। পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি আছে যারা এইসব টার্মিনাল পরিচালনা করে, এটা নিতেই পারে। কিন্তু আপনি আপনার পছন্দ মতো আপনার পছন্দের একটা কোম্পানিকে দিয়ে দিবেন, এটা কিভাবে সম্ভব? আমরা এইগুলা স্বচ্ছ প্রক্রিয়ায় হোক। এই বিষয়গুলো আসলে দেশের মানুষকে জানানো দরকার এবং জানানো উচিত, কারণ কেউ আমাদের এসে এইভাবে সব শোষণ করে নিয়ে যাবে আর আমরা সবাই এটা সহ্য করবো, এটা কিন্তু সম্ভব না। পূর্ণিয়া জি দাদা, আমরা নিশ্চয়ই রাজনীতি তো এখন প্রতি মুহূর্তেই ডেভেলপমেন্ট হয়, যেমন সবশেষ আমরা এই ইস্যুটাও আজকে আলোচনা করতে পারলাম না, যে জামাত যে 3 উপদেষ্টার পদত্যাগ চায় বলতে গেলে, 3 জন উপদেষ্টা বলেছে ডক্টর ইউনূসকে মিসগাইড করছে, নিশ্চয়ই নামগুলোও আসবে এবং কাকে কাকে আসবে, তারা তো অবশ্যই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তারা এটা জানাবে। হ্যাঁ, তো এগুলো তো দিনকে দিন জটিল হবে। এখন পদত্যাগ করতে গেলে আবার বিএনপি যদি বলে যে আমরা এরকম চেঞ্জ চাই না, বিএনপি আবার আরো 3 জনের পদত্যাগ চাইতে পারে। তো সেই ক্ষেত্রে তো হ্যাঁ, মানে জটিলতার আভাস, কোনো সমাধানের আভাস দেখি না। এবং ডক্টর ইউনূসের বক্তৃতার আগের দিন পরশু রাতেই আমি দর্শকদের বলেছিলাম যে ডক্টর ইউনূসের বক্তৃতায় খুব বেশি সমাধানের আশা করা বোকামি হবে। তো দাদা, আজকে অনেকক্ষণ সময় আমরা দর্শকদের আলোচনা শুনলাম। নিশ্চয়ই খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আবারও এইসব ডেভেলপমেন্ট, এবং সামনে তত্ত্বাবধায়ক সরকারের রায়টা হাইকোর্টে আছে, এটাও 20 তারিখ রায় প্রদান করবে। আপনি আপনার অনুমতি সাপেক্ষে দর্শকদের অগ্রিম আবার দাওয়াত দিয়ে রাখি যে 20 তারিখে নিশ্চয়ই, এর আগেও আবার দেখা হতে পারে আপনার সঙ্গে, 20 তারিখে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদেরকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার প্রতি আবারও আদাব সালাম এবং নমস্কার থাকলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনার দীর্ঘ শেষ করছি। ধন্যবাদ।